নার্স এসে ইভি স্ট্যান্ডের সামনে দাঁড়ালো। স্যালাইনের বোতল ঝুলিয়ে ক্যানোলা হাতে নিয়ে এগিয়ে গেল শোভার দিকে। হঠাৎ শোভার দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল, ভয়ে চিৎকার করে বলে, থামুন। নার্স একটু অবাক হলেও শোভা বলে, এসব লাগবে না আমার, আমি মরলে মরবো, তবু স্যালাইন নেব না আমি। দর্শন কাছে এসে শান্ত কণ্ঠে বলে, তুমি খেতে পারছো না, শরীরে পানি যাচ্ছে না, একটু বোঝার চেষ্টা করো। শোভা বিছানা থেকে উঠে বসে চাদরটা আঁকড়ে ধরল। চোখ দুটো জেদে চকচক করছিল, হাত এখনো ব্যথা এই ক্যানোলা দেওয়ার কারণে। তাই জেদ দেখিয়ে বলে, আপনি জানেন না আমার এগুলো সহ্য হয় না, হাত বিষ ব্যথা হয়ে আছে, আমি আর পারবো না। শোভা, জেদ করবে না প্লিজ, এটা বোকামি। তুমি আপনি চুপ করুন। চিৎকার করে দূরে সরে যায় শোভা আর কাঁপতে কাঁপতে বলে, আমি ক্যানোলা দিব না, মানে দিবই না। দর্শন এবার ঝাড়ি দিয়ে বলে, চুপচাপ আমার কথা শোনো, না হলে কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। তাতে আমার কি? এই মেয়ে, আমার কথা শুনতে বলেছি না? না, আমি শুনবো না। দর্শন ধমকে যাচ্ছে আর শোভা ভয়ে পিছিয়ে যাচ্ছে। এই ক্যানোলার ব্যথা যে কি, এটা যে টানা 5-6 দিন ব্যবহার করে সেই জানে। শোভা খুব ভালো করেই বুঝতে পারছে হাত তা নাড়িয়ে একটানা রেখে কত কষ্ট, এখন আবার ব্যথাও আছে। দর্শন এগিয়ে এসে দাঁত চেপে ঠান্ডা গলায় বলে, তোমাকে স্যালাইন নিতে হবে, আমি এভাবে তোমার দুর্বলতা মেনে নিতে পারবো না। শোভা এক ধাপ এগিয়ে বলে, আপনি আমার কষ্ট কোনোদিনও বুঝবেন না, এর থেকে ভালো আমি ভাই ভাবির কাছে চলে যাব, ওরা বুঝবে আমায়। আমি এসব লাগাবো না, হাত পুরো ব্যথা আমার। দর্শন শোভার কোনোই ধরে টেনে নিয়ে আসে। শোভা আসতে চায় না, জোর করে বিছানার কোণায় আনতেই শোভা দর্শনকে ছাড়ানোর জন্য বলে, আমি মরে যাব, তাও এত বিষ ব্যথা সহ্য করতে পারবো না, আপনি বুঝবেন না এটার কষ্ট কি। এরপরেই সব শব্দ থেমে গেল। দর্শনের ধৈর্য শেষ হয়ে গিয়েছিল। পর মুহূর্তে একটা ঝড়ের মতো থাপ্পড় পড়ল শোভার গালে। ঘরে এক মুহূর্তে নীরবতা নেমে এলো। শোভা হতবাক, চোখ বড় বড় করে তাকিয়ে রইল দর্শনের দিকে। মুখের একপাশে লাল ছাপ পড়ে গেছে, কিন্তু সে চুপ। চোখে পানি এসে গেল, তবুও গাল ধরে বসে কাঁদল না। বসে থেকেও যেন ভেঙে পড়ল। দর্শন গভীরভাবে নিঃশ্বাস নিয়ে এগিয়ে এলো। এবার কণ্ঠটা ছিল শান্ত কিন্তু দৃঢ়। এখন একটা শব্দও না, আমি তোমাকে মরতে দেব না। জেদ করো, যত খুশি করো, কিন্তু তোমার সব জেদ আমি শেষমেশ সহ্য করেই নেব, তবুও তোমার ক্ষতি না। দর্শন নার্সের হাত থেকে ক্যানোলা নিয়ে নিজেই শোভার পাশে বসে পড়ল। ধীরে ধীরে শোভার হাত ধরে শিরা খুঁজে নিয়ে ক্যানোলা ঢুকিয়ে দিল। শোভা এবার বাধা দিল না, চোখ দুটো বন্ধ করে নিঃশব্দে শুয়ে পড়ল। স্লাইনের ফোঁটা ফোঁটা পানির মতোই যেন ঘরের উত্তেজনাও আস্তে আস্তে ঝরে পড়ছিল। আর শোভার চোখে ভাসছিল একটাই কথা, জেদ করো, যত খুশি করো, কিন্তু তোমার সব জেদ আমি শেষমেশ সহ্য করেই দেব, তবুও তোমার ক্ষতি না। টানা 6 ঘন্টা পর নার্স ডেকে ক্যানোলা খোলা হয়। দর্শন কিছু মেডিসিন নিয়ে আসে। শোভার সামনে বসতেই শোভা মুখ ঘুরিয়ে অন্যদিকে ফিরল। দর্শন হতাশার নিঃশ্বাস ফেলে বলে, যার জন্য করি চুরি সেই বলে চোর। শোভার হাতটা ধরে নিজের কাছে আনে। শোভা সরিয়ে নিতে চাইলে দর্শন শক্ত করে ধরে। শোভা ছাড়াতে ব্যর্থ। দর্শন এবার মলম লাগিয়ে দিচ্ছে। তারপর শোভার মুখটা নিজের হাত দিয়ে টিপে ধরে গোল করে তার মধ্যে ঔষধ দিয়ে পানি দিল, যেন শোভা আবারও কোনো মান অভিমানের ভঙ্গি না দেখায়। আসলেই পারল না, এমন দরজাল থাকলে কোনোদিন সম্ভব না। শোভা চুপচাপ জানালার দিকে চেয়ে আছে। দর্শন ভ্রুকুটি করে বলে, হাতের ব্যথা তো কমে যাওয়ার কথা। শোভা হাত উঁচিয়ে দেখছে, নীল দাগ এখন নেই, আবার ব্যথা অনেকটাই কমেছে। দর্শনের দিকে ফিরে তাকালো। দর্শন শোভার নিকটে এসে কানের কাছে মুখ নিয়ে ফিস করে বলে, রাগী হতে পারি, কিন্তু দায়িত্বহীন নই। শোভা গালে হাত দিয়ে ইশারা করে। থাপ্পড়ের কথাটা ইঙ্গিত বুঝিয়ে দিল। দর্শন মৃদু হেসে বলে, মে আই কিস ইউ? শোভা বাচ্চাদের মতো করে বলে, আপনি তো সময় লাগান কিস দিতে গিয়ে, অবশ্য সময় লাগিয়েও ব্যর্থ হয়েছেন। দর্শন অবাকের সাথে বলে, তুমি জেগেছিলে? হুম, বলনি কেন? কারণ ঘুম ঘুম পাচ্ছিল খুব, আর আপনি আমাকে জোর করে আবার কিছু খাওয়াতেন তাই। তুমি তো দেখছি ড্রামা কুইন। তাহলে কিন্তু আপনি ড্রামা কিং। দর্শন রসিকতা করে বলে। ড্রামা কুইন। শোভাও মুচকি হেসে মুখ ভেঙচে বলে, ড্রামা কিং।
দর্শন হেসে দেয়। শোভা নিজেও মৃদু হাসে। অতঃপর শোভার টোল পড়া দেখে সেদিকে তাকাতেই নিজের হাতের 5 আঙ্গুলের বদলে 4 আঙ্গুলের ছাপ দেখে, যেটা দেখে দর্শনের মধ্যে অনুশোচনা কাজ করে। এই অনুশোচনা মেটাতে সে তার ঠোঁট এগিয়ে নিয়ে গেল শোভার গালের কাছে। সাহস করে এবার শোভার গালের সাথে ঠোঁট ছুঁয়ে দিল দর্শন। আচমকা এমন চুমু পেয়ে কেঁপে উঠল শোভা। চোখ দুটি রসগোল্লার মতো বড় হয়ে গেল। দর্শন সেদিকে দেখে বলে, কি হলো ম্যাডাম, চুমু খেয়ে হাই হয়ে গেলেন কেন? শোভা গাল বন্ধ করে দূরে সরে এসে লজ্জায় কাঁপতে কাঁপতে বলে। দরজা খোলা। দর্শন পেছন ঘুরে দেখে মুচকি হেসে বলে, লাগিয়ে দিয়ে আসবো কি? শোভা লাজুক ভঙ্গিতে অন্যদিকে ফিরে জানালার পর্দা আঙুলের সাহায্যে খুঁড়ছে। সেই হাত আলতো করে ধরে দর্শন। তারপর শোভার দিকে চেয়ে বলে, আমি কখনো কারো অসুস্থতা দেখে এতটা উতলা হইনি যতটা তোমার বেলায় হয়েছি। শোভার চোখ চলে গেল দর্শনের দিকে। লোকটা তার পেছনে ঝুঁকে আছে পেট বরাবর। এতটা কাছে, এতটা আবেগপ্রবণ হয়ে কথা কখনো বলেনি লোকটা। শোভা বলতে চায়, এভাবে অতি নিকটেও আসেননি তো কখনো। মুখে বলে না এই কথা, কিন্তু তুতলিয়ে বলে, দূরে সরুন, অস্বস্তি লাগছে। রিয়েলি? এটা আমারও হয়েছিল। যখন তুমি অজ্ঞান ছিলে, তোমার দিকে আকর্ষিত হয়ে তোমাকে চুম্বন দিতে পারিনি, কারণ আমার অস্বস্তি লাগছিল। কিন্তু এখন একটুও লাগছে না অস্বস্তি, কারণ তুমি লাজুক হয়ে দিচ্ছ সম্মতি। শোভা আজ লজ্জায় নেতিয়ে পড়েছে। এটা কোনো সময় তার সাথে হয় না, এবার প্রথম হচ্ছে। শোভা নিজেও বুঝতে পারছে না সে এতটা দুর্বল হচ্ছে কেন। জীবনে প্রথম চুম্বন, প্রথম কাছে আসা বলেই কি আজ এই অনুভূতি? দর্শন প্রশ্ন ছুঁল। গালের ব্যথা কমেছে? শোভা লজ্জা পেয়ে বলে, আপনি দূরে না সরলে আমি আবার অজ্ঞান হয়ে যাব। কিছু করতে পারলাম না বউ, আগে অজ্ঞান হয়ে যাবে। ব্যাপারটা খুব দ্রুত গতিতে হয়ে গেল না? শোভা ভাবছে এটা কোন দর্শন, তার এমন কেন আচরণ? আসলে কি এটা তার স্বামী, নাকি তার উপর ভর করেছে অন্য কেউ? দর্শন যখন দেখে শোভা অপ্রস্তুত হয়ে পড়ল, তখন সরে গেল। উঠে দাঁড়িয়ে বলে, ভাত নিয়ে আসবো নাকি নিচে গিয়ে খেতে পারবে? নিচেই যাব। কোলে করে নিয়ে যাব নাকি একাই যাবে? একাই যাব। নিজের হাতে খাবে নাকি আমি খাইয়ে দেবো? নিজের হাতেই খাবো। উঠতে? আমি উঠতে পারবো। স্যালাইন নেওয়ার পর একটু ভালো লাগছে। তার উপর জোর করে ঔষধ দিয়েছেন বলে এখন সুস্থ বোধ করছি। দর্শন আর শব্দ করল না, মৃদু হেসে চুপ করে দাঁড়িয়ে আছে। শোভা উঠে মাথায় হিজাব দিয়ে নিচে যাওয়ার জন্য এগিয়ে গেল। পেছন পেছন আসছে দর্শন। শোভা পেছনে না তাকালেও লজ্জা পেল এই মানুষটির মুখভঙ্গি অনুমান করে। সারাদিন অনেক পরিশ্রম যায় দর্শনের। সব পরিশ্রম আজ তার শোভার পেছনেই গেল। শোভাকে সেবা করতে টুটি রাখেনি সে, বরং শোভা না চাইতেই অনেক কিছু নিয়ে সতর্ক থেকেছে। রাতের বেলা খাবার খেয়ে দুজনে ঘরে আসে। এতদিন এই ঘরটিতে শোভা হক জমাতে আসলেও আজকে আসতে তার লজ্জা লাগছে। দর্শনের এত যত্নে তাকে লাজুকতায় পরিণত করেছে। দরজার কাছে এসে দাঁড়িয়ে রইল শোভা। দর্শন ভ্রুকুটি করে বলে, কি হলো, আসো। শোভা মাথা উপর নিচ করে ভেতরে ঢুকতে গিয়ে আবারও থেমে যায়। দর্শন দেখল শোভার লাজুক হাসি। শোভাকে লজ্জা পেতে দেখে হাত ধরে টান দিয়ে নিজের ঘরে আনলো। দরজাটা আটকে দিয়ে শোভার দিকে ফিরে বলে, আপনি নাকি আমার হেফাজত ম্যাডাম? তাহলে আমার হেফাজত এই রাতে ঘরের বাইরে কেন থাকবে শুনি? শোভা লজ্জা মুখে বিছানার দিকে এগিয়ে বিছানা ঝাড়তে নেয়। দর্শন বলে, তোমার ঝাড়তে হবে না, আমি করছি এগুলো। আমি করলে অসুবিধা কোথায়? তুমিই করবে। একটু সুস্থ হয়ে নাও তারপর। বলে দর্শন বিছানা ঝেড়ে বালিশের জায়গায় রাখে। শোভা চুপ করে বিছানায় উঠে নিজ জায়গায় শুয়ে পড়ল। দর্শন লাইট বন্ধ করে দেয়। ঘরটা অদ্ভুত নিস্তব্ধ। দর্শন আলো নিভানোর পর হালকা বাতাসে জানালার পর্দা নড়ছে। শোভা বিছানার এক পাশে কাঁথা টেনে মুখ পর্যন্ত ঢেকে রেখেছে। পাশে শুয়ে আছে দর্শন, তার 2 হাত মাথার নিচে গুজে, চোখে মুখে একরকম অদ্ভুত দুষ্টুমি। একটু পর দর্শন নিচু গলায় বলল, তোমার কাঁথার নিচে তুমিই আছো তো, নাকি সাথে ভূতও পড়ে আছে? শোভা মুখ বের না করেই বলে, ঘুমান তো, কথা বলবেন না। ঘুমাতে তো চাই, কিন্তু সমস্যা হলো তোমার নিঃশ্বাসের দ্রুত ওঠানামা শুনে ঘুম পালায়। এক একবার এত দীর্ঘশ্বাস ফেলছো, আমি ভাবছি এই বুঝি ভূতে এসে তোমাকে জাপটে ধরছে।
দর্শনের গলায় চাপা হাসি। শোভা এবার মুখটা একটু বের করে চোখ রাঙিয়ে তাকালো। লাজুক মেয়ে কিন্তু ঝাঁঝালো গলায় বলে, আপনার মাথায় সমস্যা আছে, এভাবে মজা করতে পারেন জানতাম না তো। দর্শন হেসে বলে, মজা করছি না, সত্যি তো। বিছানায় এক কোনায় এমন করে শুয়ে আছো যেন আমি হাত বাড়ালেই ডাক্তার ডেকে আনতে হবে। শোভা লজ্জায় গাল গুটিয়ে ফেললো কাঁথার নিচে। দর্শন একটু ঝুঁকে গিয়ে বলল, তুমি জানো, তোমার লজ্জা পাওয়ার এই অভ্যাসটাই সবচেয়ে বিপজ্জনক। রাতভর আমি তোমাকে ছোঁবো না ঠিক করেই শুয়েছিলাম। এখন কেমন যেন ইচ্ছে করছে এই তোমার ওই ঘাম ভেজা লাজুক নাকটায় চিমটি কাটি। শোভা এবার চোখ গোল করে তাকালো, বলে, আপনার একেবারেই মাথা খারাপ হয়েছে। দর্শন চোখ বন্ধ করে বলে, তা তো আগেই জানি, না হলে তোমার মতো একটা চুপচাপ ঘোমটা টানা মেয়ের পাশে শুয়ে থেকে এত ভালো থাকতে পারি? পুরুষ মানুষ নিজেকে বউয়ের পাশে শুয়ে রেখে কন্ট্রোলে থাকে নাকি? আবার আমার মতো মাথা খারাপ ব্যক্তিরাই এমন করে। শোভা কিছু বলল না, চোখ ফেরালো, কিন্তু তার ঠোঁটের কোণে হাসি খেলে গেল। দর্শন মনে মনে বলল, ভালোবাসি বলবো না মুখে কখনো, তুমি সেটা শুনে ফেললেই তো আমার রাজত্ব শেষ। কিন্তু একটা কথা বলি শোনো, শোভা নামটা যেমন কোমল, তেমন তুমিও একদম ঘুম কেড়ে নেওয়ার মতো। একটু থেমে আবারও মনে মনে বলে, হোহ, তুমি তো এটাও শুনতে পাওনি, আর পাবেও না। শোভা কাঁথা দিয়ে মুখ ঢেকে ফেলল একেবারে। আর দর্শন বিছানায় শুয়ে হেসে উঠল নিঃশব্দে। লাজুক শোভাকে নেতিয়ে নিজেকে জয় করার এই নিঃশব্দ খেলায়। ভোরের আলো জানালার পাতলা পর্দা ভেদ করে ঘরে ঢুকেছে। বাইরে পাখিদের ডাক যেন মিষ্টি সুরে ঘুম ভাঙছে প্রকৃতির। দর্শন নামাজ পড়ে এসেছে। আজকে শোভা দেরি করেছে। মাঝে মাঝেই কোরআনের বড় বড় সূরা পাঠ করে বলে নামাজ থেকে উঠতে দেরি হয়। দর্শন এতে অভ্যস্ত। শোভা নামাজ শেষ করে চা বানিয়ে আনে। ধীর পায়ে বারান্দায় এসে দাঁড়ালো। সাদা ওনাটা মাথায় ঠিক করে চোখ দুটো আদো আলোয় ঝলমল করছে। দর্শন তখনই বারান্দার পাশে চেয়ারে বসে এক হাতে চায়ের কাপ ধরে চুপচাপ তাকিয়ে আছে শোভার দিকে। দর্শন হালকা গলায় বলে উঠল, তুমি যখন নামাজ পড়ো তখন ঘরটা কেমন শান্ত লাগে জানো? শোভা একটু হেসে তাকায়, অতপর বলে, শান্তি তো আপনার চোখে আছে। যখন চুপ করে দেখেন আমার নামাজ পড়া, তখন সবকিছু বলে। চায়ের কাপ থেকে এক চুমুক নিয়ে দর্শন বলে, কিছু সময় চুপ থাকা মানে গোপন কথার আভাস দেয়া। শোভা বসে পড়ে পাশে রাখা ছোট্ট টুলটায়। হাওয়ায় তার সাদা ওড়না একটু উড়ে ওঠে। সে ধীরে বলে, কথা না বলেও কারো পাশে থাকলে যে স্বস্তি লাগে, সেটাও যেন একটা ভাষা, তাই না? দর্শন তাকিয়ে থাকে শোভার দিকে, চোখে একরাশ কোমলতা। তারপর হঠাৎ বলে, তোমার বানানো চায়ের স্বাদ আজ একটু বেশি টেস্টি। মনে হচ্ছে লেমন গ্রাস বুঝে শুনে পরিমাপ করে দিয়ে বানিয়েছো। শোভা চোখ নামিয়ে হাসে। আজ সকালে মনে পড়ছিল কেউ বলেছিল লেমন গ্রাস দিয়ে চা বানিয়ে দিলে তার মন ভালো থাকে। দর্শনের ঠোঁটে চাপা হাসি। সে কিছু বলে না, শুধু চুমুক দেয় চায়ে। একটু পরে শোভা আবার বলে, আপনি যখন এমন চুপ করে তাকিয়ে থাকেন, মনে হয় এই বুঝি কিছু বলবেন। দর্শন ধীরে বলে, সব কথা বলার দরকার হয় না, কেউ কেউ শুধু পাশে থাকলেই জীবনটা সম্পূর্ণ হয়ে যায়। দুজনের মাঝে নীরবতা, কিন্তু সেই নীরবতাতেই যেন ভালোবাসা গুনগুন করে। পাখিরা আবার ডাকছে। হালকা রোদের আলোতে শোভার মুখটা ঝকঝক করছে। দর্শন ফিস ফিস করে বলে, আজকের সকালটা অন্যান্য সকালের থেকে সুন্দর লাগছে। শোভা কিছু বলে না, শুধু চুপ করে চায়ের কাপটাতে চুমুক দিয়ে দর্শনের দিকে চোখ দেয়। অতপর দর্শনের শেষ করা চায়ের কাপটা নিতে যায়। আচমকা তাদের আঙুল একটু ছুঁয়ে যায়। সেই স্পর্শে, সেই দৃষ্টিতে ভালোবাসি শব্দ না থাকলেও তাদের ভালোবাসা যেন আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে। এরা দুজনে মন স্থির রেখেছে, ভালোবাসি না বলেও ভালোবেসে সংসার করা যায়, তা এরা প্রমাণ করবে। দুপুরের রান্নার সময় শোভা রান্নাঘরে থাকলে পারুল বেগম তা সহ্য করলেন না। অনেক বলে কয়ে পাঠিয়ে দিলেন ঘরে। অসুস্থ মেয়েটা এখন বিশ্রাম নেবে তা না করে গরমে রান্নাঘরে। ইনফেকশন বাড়লে দর্শন আবারও শুরু করবে বকাঝকা। ঘরে এসে শোভা দেখতে পায় দর্শন ল্যাপটপে কাজ করছে। শোভা ভাবছে, আচ্ছা, এলো কি একটুও ঘুমায় না? ঘরের মধ্যে ঢুকিয়ে বিছানায় গা এলিয়ে দিল। দর্শন পাশ ফিরে প্রশ্ন করে, মাথা ব্যথা করছে নাকি, টিপে দেব? শোভা হঠাৎ করা প্রশ্ন শুনে ঘাবড়ে গিয়ে উঠে বসে বলে, দরকার নেই, ঠিক আছে আমি।
আম্মা পাঠালো ঘরে বিশ্রাম নিতে, তাই এসেছি। দর্শন কপালে ভাঁজ ফেলে বলে। তুমি রান্না করতে গিয়েছিলে? শোভা মাথা উপর নিচ করতেই দর্শন ক্ষিপ্ত কণ্ঠে বলে। আমি কষ্ট করে তোমার সুস্থতার ব্যবস্থা করছি, আর তুমি ন্যাকামি করে নিজের রোগ ডেকে আনছো। তোমার এবার কিছু হোক, কোনো চিকিৎসা হবে না, সোজা রোগা অবস্থায় বিছানায় পড়ে থাকবে। অসহ্যকর মেয়ে মানুষ। শোভা ঠোঁট উল্টিয়ে মন খারাপ করে বলে। বিয়ের পর আমিও বুঝতে পারছি কি? অসহ্যকর পুরুষ মানুষ। হোয়াট? আপনি অসহ্যকর, তাই বললাম। আমি কি তোমাকে বিরক্ত করি? না, আবার আমার সাথে স্বাভাবিকও না। আমি যেটাই করেছি তোমার ভালো চেয়ে করেছি। হুম, এটাও ঠিক। তোমার কি কিছু হয়েছে? এমন বিহেভ করছো কেন? আমার তো জ্বর এসেছে। শোভার কপাল ছুঁয়ে দেখল আসলে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। দর্শন চিন্তার ভাঁজ ফুটিয়ে বলে। এই মেয়ে আমাকে জ্বালিয়ে মারবে। আমি শোভা। তো শোভা কি মেয়ে না? আপনার বউ? আমার বউ বুঝি মেয়ে না, ছেলে? অবশ্যই আমি মেয়ে, কিন্তু আমি আপনার বউ। এই তোমার মুখ বন্ধ রাখো। মানুষ মদ খেয়ে মাতলামি করে, আমার বউ জ্বর আসলে মাতলামি করে। তার মানে আপনি চান আমি মদ খেয়ে মাতলামো করি? একবার মদ তোমার গালে নিয়েই দেখো, তোমার ধমধমে ফর্সা চোয়াল দুটো আমি করে দেবো লাল। ওটা আপনি এমনিতেও করেন। দর্শন শোভাকে টেনে নিজের কাছে এনে বলে। হা করো, ওষুধ খেলেই জ্বর সেরে যাবে। আহ, উল্টো আমার বমি বাড়বে। তখন আপনার গা বমিতে নোংরা হবে, আপনি আবারও পড়বেন বিপাকে। আমি তো তাই তো খাবো না ওষুধ। তুমি মেয়েটা এমনিতেও আমাকে বিপাকে ফেলেছো। আমি মেয়েটা না, আমি আপনার বউ। হ্যাঁ, তুমি আমার বউ, এবার ওষুধ খাও। এমন ভাবে বলছেন যেন একটা চকলেট। দর্শন ভ্রুকুচকে রাগ কন্ট্রোল করে বলে। তোমার জ্বর, তাই মারতে চাই না থাপ্পড়। তুমি কি আমার কথা শুনবে? শোভা অচেতন অবস্থায় কান্না করে দিয়ে বলে। আপনি পারেন তো শুধু এইগুলোই। ধীরে ধীরে শোভার উল্টো পাল্টা কথা আরও শুরু হতে চলেছে। মাত্রাতিরিক্ত পাওয়ারওয়ালা ওষুধ খাওয়ার কারণে ঘুম বেশি হবার কথা, সেই তুলনায় ঘুম কম ঘুমিয়েছে। দর্শন বিপাকে পড়ে বিরক্তির সাথে বলে। আমার নসিবে এমন বউ জুটলো যে কিনা জ্বর আসলেই মাতাল হয়। শোভা শুনতে পায়, কান্না আসে ওর, শরীর গরম হয়ে আসে, আর দর্শন বলছে ও মাতাল। শোভার জ্বরের মধ্যে মনটা শুধু পাল্টাচ্ছে, কখনো রাগ বাড়ছে, কখনো কান্না, তো কখনো জ্ঞান হারানোর মতো। অবশেষে আবারও ওয়াক করে ঠেলে দিল দর্শনের গায়ে। নাক মুখ সিটকে নিজেকে সামনে নিচ্ছে দর্শন, হাত মুঠ করে হজম করে নিল বউয়ের অত্যাচার। বিড়বিড় করে বলে। পুরুষ মানুষের বউ প্রয়োজন কোন দুঃখে? এমন বউ থাকলে তার ঠিক কি কাজে লাগবে? শোভা অজ্ঞান হয়ে দর্শনের বুকে ঢলে পড়ে। দর্শন আচমকা শীতল হয়ে উঠল, শোভার মাথায় হাত রেখে আদরে স্পর্শ করে ডাক দিল। শোভা। শোভার কোনো সারা শব্দ নেই, বেচারি অজ্ঞান হয়ে আছে। দর্শন ভাবছে, আবার অভিনয় করে আছে না তো? তাই হালকা ধাক্কা দিল। শোভার শরীর দুর্বল, এত চাবুকের আঘাত খেলে তার অবস্থা কেমন থাকতে পারে, তাও আবার মাথায় রড দিয়েও দিয়েছিল একটা আঘাত। দর্শন মনে মনে বলে। ওদেরকে আমি মৃত্যু যন্ত্রণা দিব না, শুধু মৃত্যু যন্ত্রণা না, ওদেরকে আমি মেরেই ফেলবো। তোমার গায়ে হাত দিয়েছে কোন সাহসে? দর্শন মনে মনে কি যেন বলছে, নিজেও জানে না, শুধু জানে মন তাকে টেনে নিয়ে যাচ্ছে প্রতিশোধের দিকে। এখন ওদেরকে আরও কঠিন শাস্তি না দিলে শান্তি পাবে না দর্শন। শোবার কষ্ট সহ্য হচ্ছে না তার। শোভাকে কোলে করে নিয়ে গেল গোসলখানায়। দিজাকে ডাকতে চেয়েও ডাকলো না, আর কত জ্বালাবে। বউয়ের জন্য বোনকে বিরক্ত করা, তাও আবার বেশি বেশি, এটাও মানায় না। তাছাড়া দিজা নিজেও তো ঠিকমতো ঘুমোয়নি, বরং রাত জেগে কান্নাকাটি করে নামাজ মোনাজাতে কান্না করে মেয়েটাও ক্লান্ত। এখন তো আবার পারুল বেগমের সাথে কাজ করছে। দর্শন কয়েকটা বড় বড় দম ছেড়ে বলে। কাম অন দর্শন, শি ইজ ইয়োর ওয়াইফ। অ্যাজ এ লিগাল হাজব্যান্ড ইউ ক্যান ডু ইট। বলেই নিজেকে কঠোর করে সোজা চলে গেল আলমারিতে। শোভার পোশাক নিয়ে এসে পাশে রেখে শোভাকে পরিষ্কার করে দেয়। দর্শনের চোখ লাল, কারণ সে নিজেকে দম আটকে রাখছে। না হলে এভাবে সহজে শোভার পোশাক পাল্টে দেওয়া সম্ভব না। শোভার শরীর পোশাক পরিষ্কার করে শোভার জামা খুলে দেয়। আচমকা আপত্তিকর অবস্থা দেখে চোখ বন্ধ করে নেয়। গলা খুসখুস করছে যেন, পানির প্রয়োজন তার। মনে মনে বলে। এই মেয়ে আমাকে নীরব থেকেও মেরে ফেলবে।
শোভার উন্মুক্ত বাহুতে হাত দিয়ে গোপন পোশাক খুলতে নিলে রাগী দর্শনের হাত তরতর করে কাঁপতে থাকে। এটাও যে সে কোনোদিন করবে ভাবেইনি। আজ এমন পরিস্থিতির শিকার সে। ভেবে দেখল যত কাঁপাকাঁপি করবে তত দেরি হবে। এগুলো যখন তাকে করতেই হবে তাহলে আর দেরি কিসের। দ্রুত পোশাক পাল্টে দিয়ে বিছানায় শুইয়ে দেয়। আগেই দেখে নিয়েছিল বিছানার অবস্থা কি। বাইরে এসে পারুল বেগমের উদ্দেশ্যে বলে, আমাকে একটু স্যুপ বানিয়ে দেয়া যাবে? পারুল বেগম কপাল কুঁচকে বলেন,